আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো এবং পরবর্তী সময়ে যারা আমার এই ক্লাসটি দেখবা তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ক্রিয়েটিভিস একাডেমি অনলাইন ক্লাস এর পক্ষে আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমাদের সাথে আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। যারা অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে ভর্তি হয়েছ বিজ্ঞান বিভাগে, তাদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ে এটি তোমাদের প্রথম ক্লাস। পদার্থবিজ্ঞান বিষয়ের ওরিয়েন্টেশন ক্লাস। সর্বপ্রথম আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে ওরিয়েন্টেশন ক্লাসটি কি। ওরিয়েন্টেশন ক্লাস একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ক্লাস মানে শ্রেণী, তোমরা জানো। আর ওরিয়েন্টেশন হচ্ছে অভিগমন করা, অর্থাৎ নতুন একটি সামনের ধাপের দিকে অগ্রসর হওয়া। এই অগ্রসরটা কোন ধরনের অগ্রসর? শ্রেণী, অর্থাৎ একটি শাখা থেকে আরেকটি শাখায় উত্তীর্ণ হওয়া। ঠিক যেমন তোমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। এই ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে উত্তীর্ণ হওয়ার পরে একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে যাওয়ার পরে যে বিভিন্ন বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করবা, সেই নির্দিষ্ট বিষয় সম্বন্ধে আলোচনা করা। অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস ফিজিক্স, ওরিয়েন্টেশন ক্লাস কেমিস্ট্রি, ওরিয়েন্টেশন ক্লাস বায়োলজি, ওরিয়েন্টেশন ক্লাস ইংলিশ, এমনটি হয়। তো আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান ওরিয়েন্টেশন নিয়ে ক্লাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাকে পড়তে হলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কি কি পন্থা অনুসরণ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখি যে আমরা প্রথমত কি কি বিষয় নিয়ে কথা বলতে চাই। পদার্থবিজ্ঞান বইটি কিভাবে পড়বা, কোন পদ্ধতি অবলম্বন করবা, এবং এই বইগুলোতে আসলে কি আছে, কি নিয়ে আলোচনা করা হচ্ছে, সে তার প্রাথমিক জ্ঞান এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন আসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এটাই হচ্ছে মূলত ওরিয়েন্টেশন ক্লাস। তো তোমাদের সাথে এই ওরিয়েন্টেশন ক্লাসের ধারাবাহিকতা নিয়ে প্রথমে আমি আলোচনা করলাম, এটা হচ্ছে একেবারে সাধারণ আলোচনা। আমি আমার হোয়াইট বোর্ডটিকে সুসজ্জিত করে রেখেছি বিভিন্ন বিষয় দিয়ে। আমি পর্যায়ক্রমিকভাবে তোমাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা একটু দেখো যে হোয়াইট বোর্ডে আমি ডান পাশে এখানে টপিক লিখে রেখেছি, অর্থাৎ যে বিষয়বস্তুগুলো আমি আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে সে বিষয়বস্তু লিখে রেখেছি। প্রথমে সাধারণ আলোচনা, জেনারেল ডিসকাশন, অলরেডি তোমাদের সাথে আমি আলোচনা করে ফেললাম একটু। তারপরে দেখো বই পরিচিতি, তারপরে আছে অধ্যায় সম্পর্কিত জ্ঞান, শিখন ফল পিরিয়ড সংখ্যা, বোর্ড পরীক্ষার মানবন্টন, ঢাকা বোর্ড 2020 ও প্রশ্ন আলোচনা। এই কয়েকটা জিনিস আমি তোমাদের সাথে সব মিলে 6টি জিনিস ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই। দেখো বই পরিচিতি, তোমরা নবম শ্রেণী যখন উঠবা তখন তোমাদের হাতে পদার্থবিজ্ঞান বই তোমরা পেয়ে যাবা। পদার্থবিজ্ঞান বইটি দেখতে কেমন হয় সেটা আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি। পদার্থবিজ্ঞান বইটি মূলত ফ্রন্ট পেজটি এমন এবং তার পেছন পেজটি থাকবে এমন, এবং তোমরা যখন এই বইটি খুলবা তখন এরকম অংশ তোমরা দেখতে পাবা। পদার্থবিজ্ঞান এরকম পৃষ্ঠা থাকবে, এরকম সূচি থাকবে এবং ভেতরে সূচি অনুযায়ী পড়া থাকবে। এটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান বই। নবম এবং দশম দুটি বছর এই বইটি তোমাদের পড়তে হবে। বই পরিচিতি তো স্বাভাবিকভাবে বুঝতে পারলা, বোর্ড নির্ধারিত একটি বই তোমরা পড়বা। এবং এই বোর্ড বই যে ধারাবাহিকতা, এর কিছু কিছু পড়া বুঝতে হলে আমি তোমাদের জন্য সাজেস্ট করব পুরাতন 2 বছর পূর্বে, অর্থাৎ 18 অথবা 17 সালের পদার্থবিজ্ঞানের যে বই, সেই বইটা যদি তোমরা কালেক্ট করতে পারো তাহলে এই বইটি পড়তে ওখান থেকে কিছু জিনিস তোমরা পেয়ে যাবো। ক্লাসে তো অবশ্যই আমরা শিখিয়ে দেবো, ওখান থেকে তোমাদের বইটা কালেকশনে থাকলে আরও কিছু জানতে পারবা। তো বই পরিচিতির পরে অধ্যায় সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ এই বইটিতে কতটি অধ্যায় আছে এবং কি বিষয় নিয়ে আলোচনা আছে সে সম্পর্কিত আলোচনা করতে চাই তোমাদের সাথে। প্রথমে আমি অধ্যায়, দেখো আমি বোর্ডে এখানে লিখে রেখেছি বিষয় কোড, অধ্যায় শিরোনাম, শিক্ষণফল পিরিয়ড। আমার আলোচনার জন্য দেখো অধ্যায় সম্পর্কিত জ্ঞান, এরপরে দেওয়া আছে শিক্ষণফল ও পিরিয়ড সংখ্যা। অর্থাৎ আমরা সাধারণ আলোচনা শেষ করেছি, বই পরিচিতি শেষ করলাম, অধ্যায় সম্পর্কিত জ্ঞান এবং শিক্ষণফল ও পিরিয়ড সংখ্যা এই দুটো জিনিস একসাথে আলোচনা করব। প্রথমে আমরা একটু অধ্যায়টা নিয়ে আলোচনা করতে চাই। দেখো অধ্যায় পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীতে সব মিলে 14টি অধ্যায় পাবা। সব মিলে 14টি অধ্যায় আছে এবং এই 14টি অধ্যায়ের
মধ্যে এই টোটাল শিক্ষণফল আছে 167টি। নবম দশম শ্রেণীর বইটিতে গতি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ শুরুতে 7টে দেওয়া আছে। আসলে ওখানে কিছু জিনিস একটু মানে তোমাদের ব্যবহারিক আছে, সেই অংশটা দিয়ে ওখানে 167 হয়, তাছাড়া 164টি আছে এবং টোটাল পিরিয়ড সংখ্যা আছে হচ্ছে 216টি। এখন শিখন ফলটা কি আর পিরিয়ডটা কি এটা একটু আলোচনা করে নিই অধ্যায়ের ভিতরে প্রবেশ করার পূর্বে। প্রথমে একটু শিখন ফলটা লার্নিং আউটকাম। শিখন ফলটাকে বলা হয় লার্নিং আউটকাম, অর্থাৎ তোমরা একটি অধ্যায় পড়ে কি কি শিখলা তার প্রথমে সূচি দেওয়া থাকবে একটি, যে এই অধ্যায়ে আমরা এই জিনিসগুলো পড়বো, এবং শেষে দেখবা যে আমরা এই অধ্যায় থেকে এই অংশটুকু শিখলাম বা এটা আলোচনা থাকে। তো শিখন ফল হচ্ছে প্রতিটা অধ্যায়ের একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, ওই পয়েন্ট ধরে ধরে আলোচনা করা, এটা হচ্ছে শিখন ফল। এবং পিরিয়ড সংখ্যা, পিরিয়ড হচ্ছে এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক, আমাদের বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত, যে নবম দশম শ্রেণীতে তোমরা কতটি পিরিয়ডের মধ্যে সিলেবাসটা শেষ করবা। এনসিটিভির এই পিরিয়ড সংখ্যার ক্ষেত্রে বলা হয় যে নবম এবং দশম শ্রেণীর জন্য প্রতি সপ্তাহে 3টি করে ক্লাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি 3টি ক্লাস মানে 3টি পিরিয়ড বরাদ্দ করা হয়েছে। নবম শ্রেণীতে প্রথম পর্ব যে পরীক্ষা হবে সেখানে তোমাদের জন্য প্রথম পর্বে 50টি পিরিয়ডে বিভক্ত করা হয়েছে। এই 50টি পিরিয়ড সহ নবম শ্রেণীতে 108টি পিরিয়ডে বিভক্ত করেছে এবং দশম শ্রেণীতে আরও 108টি। সব মিলে নবম দশম শ্রেণীতে 216টি পিরিয়ডের মধ্যে পড়া শেষ করতে হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে, আসলে পিরিয়ড সমান কত মিনিট হতে পারে বা কত ঘন্টা হতে পারে? নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য প্রতি পিরিয়ড সমান হচ্ছে 50 মিনিট, 50 মিনিট করে থাকবে। প্রতি পিরিয়ড 50 মিনিট করে থাকে। এটা হচ্ছে আমাদের পিরিয়ড। তাহলে এখন আমরা অধ্যায় সম্পর্কে আলোচনা করতে পারি। আমরা প্রথম অধ্যায় দেখব ভৌত রাশি ও পরিমাপ। এর শিক্ষণফল হচ্ছে 12টি, পিরিয়ড হচ্ছে 15টি। ভৌত রাশি ও পরিমাপের মধ্যে আমরা কি কি বিষয় আলোচনা করতে চাই? আসলে প্রথমে ভৌত এবং রাশি এই দুটো জিনিস কি এবং পরিমাপ কি, এই দুটো জিনিস জানার পরে ভৌত রাশি পরিমাপ সম্পর্কিত বিভিন্ন যে রাশিগুলো আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি জানা যায় এবং মৌলিক রাশি থেকে তার মাত্রা সমীকরণ, যেমন স্লাইড, ক্যানিপাস, স্ক্রু গজ, ভার্নিয়ার, ধ্রুবক, এই যে পরীক্ষণগুলো আছে এইগুলো বিষয় নিয়ে এর প্রথম অধ্যায় আলোচনা, এবং বিজ্ঞানের যে বিভিন্ন সূচনা, আবিষ্কার, এগুলো নিয়ে প্রথম অধ্যায়ে তোমরা জানতে পারবা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে মোশন বা গতি। এখানে শিক্ষণফল 10টি এবং পিরিয়ড দেওয়া আছে 14টি। এখানে কিন্তু বই 7টি দেখতে পাবো তোমরা প্রথমে, আর কি সে বিষয়টা বলেছি প্রথমে। তাহলে দেখবা এই গতিতে আমরা 10টি এবং 14টি পিরিয়ড আছে। গতিতে আসলে গতি বলতে গেলে কাকে বলে, গতিটা কি, স্থির কি, গতি কি, এই বিষয়টা প্রথমে আসবে। স্থিতি, গতি এবং নিউটনের গতি বিষয়ক যে সূত্র এখানে কিন্তু প্রথমে আলোচিত আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র। এবং দেখো এখানে কোনো একটা বস্তুর গতি মধ্যে তোমরা দেখবা যে বেগ, সরণ, ত্বরণ, এবং এখানে আমাদের গতির যে সূত্র আছে, লেখচিত্র আছে, এগুলো নিয়ে আলোচনা হবে। যেমন ধরো একটা গাড়ি যাচ্ছে চলমান, বা তোমরা হাঁটছো, সেটা সময়ের সাথে কত তোমার স্পিড ছিল, গতিটুকুন ছিল, এটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। তারপরে আমরা দেখবো যে তৃতীয় অধ্যায় ফোর্স, বল, এর 13টি শিক্ষণফল এবং পিরিয়ড আছে 17টি। এই বলের ক্ষেত্রে আমাদের প্রথমে জড়তা ও বল কি এবং এই বলের প্রকারভেদ, বলের আসলে কত প্রকার সেটা প্রকারভেদ আছে, এবং নিউটনের দ্বিতীয় সূত্র মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমরা হয়তো শুনে থাকবা, F=ma, এর প্রতিপাদনটি আমাদের এই বল অধ্যায়ে আছে। এবং এখানে আমার ভর শক্তির সমীকরণ আছে দিয়ে এই অধ্যায়টি আমাদের শেষ করেছে। চতুর্থ অধ্যায় দেখো কাজ, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। এখানে এই 3টা কাকে বলে এটা আছে, গতিশক্তি, বিভব শক্তি, শক্তি সংরক্ষণশীলতা, নীতি, হ্যাঁ, এগুলো আছে। এই বিভব শক্তি, স্থিতি শক্তি, এগুলো নিয়ে এই অধ্যায়টা পরিপূর্ণভাবে আলোচনা করা আছে, যার শিক্ষণফল হচ্ছে 12টি, পিরিয়ড হচ্ছে 14টি। পঞ্চম অধ্যায় দেখো পদার্থের অবস্থা ও চাপ। তাহলে পদার্থের অবস্থা চাপের শিক্ষণফল হচ্ছে 18টি এবং পিরিয়ড হচ্ছে 20টি। এই পদার্থের অবস্থা ও চাপের প্রথমে পদার্থের অবস্থা কি এবং চাপ কাকে বলে, ক্ষেত্রফল কি। চাপ, এই ক্ষেত্রফল, এটা বলার পরে
এখান থেকে কিন্তু তোমরা চাপের রাশিমালা অর্থাৎ কোনো একটা বস্তুকে পানির একটা নির্দিষ্ট গভীরতা নিয়ে গেলে সেখানে চাপের রাশিমালাটি কেমন হয় সেখান থেকে তোমাদের রাশিমালা বের করা হয়। আর্কিমিডিসের সূত্র আছে এখানে, আর্কিমিডিসের সূত্র নিয়ে আলোচনা হয় এখানে। আরো কিছু কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা আছে। পঞ্চম অধ্যায়ে এইভাবে আমাদের পড়বো আর কি। ষষ্ঠ অধ্যায় সম্পর্কে বলা যায় বস্তুর উপর তাপের প্রভাব। আসলে তাপ কি, তাপমাত্রা কি, এবং তোমরা জানো যে জ্বর আসলে আমাদের তাপমাত্রা মাপতে হয়। আমরা বলি এত ডিগ্রি সেলসিয়াস বা এত ডিগ্রি ফারেনহাইট হয়েছে, এরকম আমরা শুনতে পাই। এখানে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট বিভিন্ন স্কেল। তাপের ক্যালোরিমিতি কি, ক্যালোরিমিতির মূলনীতি কি, তাপের গ্রহণ বর্জন, এই সম্পর্কিত অনেকগুলো ম্যাথ নিয়ে আলোচনা। কোনো একটা আমরা এখানে কোনো একটা কঠিন বস্তুর প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, তারপর পীড়ন, বিকৃতি, এগুলো নিয়ে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা আছে। সপ্তম অধ্যায়টা কি দেখো, তরঙ্গ শব্দ, ওয়েভ অ্যান্ড সাউন্ড। এটা হচ্ছে 10টি শিক্ষণফল, 14টি পিরিয়ড আছে। এই ওয়েভ অ্যান্ড সাউন্ডের আমরা এখান থেকে তরঙ্গ কি, তরঙ্গ কত প্রকার, এর প্রকারভেদ কি, শব্দের প্রতিধ্বনি কি, শব্দ দূষণ কি, এবং কূপের গভীরতা, শব্দধ্বনির সাথে কূপের গভীরতা নির্ণয়, দূরত্ব নির্ণয়, পাহাড়, দুটি পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, এই ধরনের কথা এখানে আলোচনা করা আছে। তারপরে দেখো অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, 10টি শিক্ষণফল এবং 14টি পিরিয়ড আছে। আলোর প্রতিফলন কি, দর্পণ কি, সমতল দর্পণ, গোলীয় দর্পণ, এবং দর্পণের ক্ষেত্রে বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাখলে কেমন ধরনের প্রতিবিম্ব গঠিত হবে, এই সকল বিষয়াদি এবং এর সমীকরণ নিয়ে এই অধ্যায়ে আলোচিত আছে। নবম অধ্যায়ে আলোর প্রতিসরণের 14টি শিক্ষণফল এবং 15টি পিরিয়ড আছে। এই আলোর প্রতিসরণের সূত্র আছে, এই সূত্র নিয়ে আলোচনা, এবং এখানে লেন্স, গলীয় লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স, চোখের ত্রুটি, দৃষ্টির সীমা ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই অধ্যায়টি আলোচনা আছে। এরপরে দেখবা দশম অধ্যায় স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এটা যেমন তোমরা এখানে নবম দশম শ্রেণীতে পাচ্ছ, ঠিক একই জিনিস। এই সিরিয়াল যে কয়টি আছে সবগুলো কিন্তু আমরা এসএসসিতে পাবা। স্থির তড়িতে 10টি শিক্ষণফল এবং 14টি পিরিয়ড আছে। স্থির তড়িৎ আসলে কি নিয়ে আলোচনা করবো, স্থির বিদ্যুৎ নিয়ে আলোচনা করবো, এবং স্থির বিদ্যুৎ সম্বন্ধিত কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য নির্ভরশীল ম্যাথ নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা আছে। তবে একাদশ চলবিদ্যুৎ, চলবিদ্যুতের শিক্ষণফল হচ্ছে 17টি, পিরিয়ড হচ্ছে 20টি। চলবিদ্যুতে মূলত কারেন্ট, তড়িৎ নিয়ে আলোচনা করা হয়। কোনো একটা বর্তনীতে আসলে কত কিভাবে রোধ সাজানো থাকে, শ্রেণী সমান্তরালে তুল্যরোধ বের করতে হয়, তুল্যরোধ থেকে কিভাবে বিদ্যুৎ প্রবাহের মানটা বের করতে হয়, তারপরে তড়িৎ ক্ষমতা, এগুলো নির্ণয় করা হয়। এরপরে দেখবা যে দ্বাদশ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, 7টি শিক্ষণফল এবং পিরিয়ড হচ্ছে 12টি। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া কি এবং চুম্বক কি, সলিনয়েডাল কি, একটা তারের মধ্যে বিদ্যুৎ পাঠালে কি ঘটনা ঘটবে, এবং ট্রান্সফরমার বা রূপান্তরক কি, এখানে এই অংশটা আছে, আলোচনা করা হয়। এটুকু তোমরা জানতে পারবা। ত্রয়োদশ অধ্যায়ের মধ্যে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, 10টি শিক্ষণফল, 14টি পিরিয়ড আছে। আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের মধ্যে আমরা জানতে পারবো যে আসলে অ্যানালগ এবং ডিজিটাল কি। আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে তেজস্ক্রিয়তা কি, আলফা বিটা গামা রশ্মি। তোমরা আলফা বিটা গামা রশ্মি শুনেছো, এর পূর্বে অষ্টম শ্রেণীতে ছিল বিজ্ঞান বইয়ে। আলফা বিটা গামা রশ্মি কি, তেজস্ক্রিয়তা কি, অর্ধায় কি, ক্ষয় ধ্রুবক কি, এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। এবং বিভিন্ন ধরনের রশ্মির কথা তো বললাম, এটা নিয়ে আলোচনা আছে। তারপর এখানে কোমল এক্স রে, কঠিন এক্স রে, এটা চলে যাবে 14দশ অধ্যায়ে আর কি। 14দশ অধ্যায়ে জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান, 7টি শিক্ষণফল, 14টি পিরিয়ড আছে। জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? দেখো, আমাদের প্রত্যেক জীবনে মানব দেহ মানে কোনো না কোনো সময় অসুস্থ হয়, এবং আমরা বা তোমরা অনেক সময় হাসপাতালে আমরা গিয়েছি, চিকিৎসকের শরণাপন্ন হয়েছি। এক্ষেত্রে দেখবা কখনো এক্স রে কথা শুনেছি, কখনো আলট্রাসোনোগ্রাফি শুনেছি, কখনো ইসিজি শুনেছি, কখনো এমআরআই শুনেছি, কখনো অ্যান্ডোস্কোপির নাম শুনেছি। এই সকল বিষয়গুলো যে মানব দেহে পদার্থবিজ্ঞানটা কাজে লাগছে, এই বিষয়াদি সম্পূর্ণ জিনিস নিয়ে আমাদের 14দশ অধ্যায় অর্থাৎ 14তম অধ্যায়টি আলোচনা করা আছে। এইটা হচ্ছে মূলত আমাদের অধ্যায় সম্পর্কিত জ্ঞান, শিক্ষণফল ও পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করলাম। আসলে আমরা এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার মান বন্টন। তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবা, ফেস করবা, তখন আসলে এটা কত মার্কসের পরীক্ষা সংগঠিত হবে সে বিষয় নিয়ে আলোচনা হবে। তার প্রথম অংশটা তোমরা একটু দেখে নাও, যে এমনটি আছে, পূর্ণমান আমাদের 100 পূর্ণমানের মধ্যে টোটাল অর্থাৎ ফিজিক্সে যে বিষয়গুলো 136 এর পরীক্ষা হবে 100 মার্কসের। 100 মার্কসের
5টি ভাগে, মূলত 3টি ভাগে ভাগ করা আছে। এক হচ্ছে তত্ত্বীয় 75, ব্যবহারিক 25। এই তত্ত্বের মধ্যে বা 2টি ভাগ আছে। তাহলে দেখো প্রথমে কি সৃজনশীল প্রশ্ন। এই যে সৃজনশীল প্রশ্ন কত? 10 × 50। তোমাকে 8টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 5টির উত্তর দিতে হবে। অর্থাৎ এই 14টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন আসবে, তার মধ্যে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এটা হচ্ছে আমাদের 50 মার্কস। বহু নির্বাচনী প্রশ্ন 25, ব্যবহারিক 25। ব্যবহারিক মধ্যে দেখো 3টি স্কেলে ভাগ আছে। তারপর আমি একটু বলে নিই যে এই যে পূর্ণমান, এই পূর্ণমান 100 মার্কসের পরীক্ষা তোমাকে 3 ঘন্টা সময় ব্যয় করতে হবে। প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের যে সময় পাবা সেটা 25 মার্কসের জন্য 25 মিনিট, এবং যে তত্ত্বীয় 50 মার্কসের পরীক্ষা সংগঠিত হবে সেটা হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। এই টোটাল 3 ঘন্টায় 75 মার্কসের পরীক্ষা শেষ হয়ে যাবে। ব্যবহারিক পরীক্ষাটা সেটা পরে সংগঠিত হয়। তো এখানে খেয়াল করো যে বহু নির্বাচনী প্রশ্ন 25টি থাকবে, এটা কোনো অপশন থাকবে না। ঠিক যেমন সৃজনশীল 8টির মধ্যে 5টি তুমি বাছাই করে উত্তর দিতে পারতা, এখানে সেই সুযোগটা নেই। এমসিকিউ 25টার মধ্যে 25টা উত্তর করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় 25। এর মধ্যে দেখো পরীক্ষণ 15, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন 5, মৌখিক অভিক্ষা 5। এখন কথা হচ্ছে যে পরীক্ষণের মধ্যে কি কি আছে। এখানে যেমন পরীক্ষণ এর নামটা লিখতে হয় প্রথমে, তারপরে তত্ত্ব, প্রয়োজনীয় যন্ত্রপাতি, উপাত্ত সংগ্রহ, পর্যবেক্ষণ, হিসাব করা এবং সেটাকে বিশ্লেষণ করা, এই বিষয়গুলো এবং সতর্কতা আলোচনার অংশটুকু আমাদের এই পরীক্ষণের মধ্যে দেওয়া আছে। এরপরে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন 5 এবং মৌখিক অভিক্ষা হচ্ছে মৌখিক অভিক্ষণে মৌখিক পরীক্ষা 5 মার্কস। এখন এই যে ব্যবহারিক পদার্থবিজ্ঞান যখন তোমরা নবম শ্রেণীতে পড়বা, সব মিলে ব্যবহারিক আছে 16টি। পূর্বের 17 সালের যে এনসিটিভি ছিল সেখানে ছিল 14টি, পরবর্তীতে 16টিতে রূপান্তরিত করা হয়েছে। এই 16টির মধ্যে নবম শ্রেণীতে তোমরা সব মিলে পড়বো হচ্ছে 12টি, এবং দশম শ্রেণীতে উঠে ব্যবহারিক করবো হচ্ছে 4টি। এইটা মিলেই হচ্ছে 16টি ব্যবহারিক সব মিলে। তাহলে এই যে আমরা একটা কথা বললাম, দেখো বহু নির্বাচনী প্রশ্ন, আমরা তো সৃজনশীল প্রশ্ন বুঝলাম, কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন যে ধারাবাহিকতা, এটা কিভাবে বুঝবো, কিভাবে আসে? এইটা বোঝার জন্য প্রথমে আমরা একটু দেখব যে বহু নির্বাচনী 25 মার্কসের মধ্যে প্রশ্ন একটা ডিভাইডেড আছে। সেটা কেমন? প্রথমে দেখো আমি এখানে লিখে রেখেছি, এক, জ্ঞানমূলক প্রশ্ন 40% অর্থাৎ 10টি আসবে। অনুধাবনমূলক প্রশ্ন 30% অর্থাৎ 7টি আসবে। প্রয়োগমূলক প্রশ্ন 20% অর্থাৎ 5টি, এবং উচ্চতর দক্ষতা 10% অর্থাৎ 3টি। এই সব মিলে হচ্ছে আমাদের 25টি। এমসিকিউ এটি আসবে। এখন এই এমসিকিউ বলতে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এখানে একটু খেয়াল করবা যে বহু নির্বাচনী প্রশ্নের আবার 3টি ক্যাটাগরি আছে। কেমন? 1, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। 2, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। 3, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। এই 3টা প্যাটার্নে সব মিলি হচ্ছে এই 25 মার্ক সম্পন্ন হবে। তবে বোর্ড পরীক্ষায় এই যে টোটাল শিক্ষণফল দেখতে পাচ্ছ, এই শিক্ষণফল থেকে আমাদের এই 17 মার্কস সরাসরি প্রশ্ন থাকবে। 17 মার্কসের বাকি 8 মার্কস প্রশ্ন ঘোরানো, পেছনে এবং ম্যাথ এবং আরো মানে ক্রাইটেরিয়া ভিন্ন ভিন্ন ভাগ করে আসে। কখনো প্রশ্ন একটু আপডেট হয়, 1-2টা চেঞ্জ হয়, এখান থেকে মার্কস কখনো কখনো ভ্যারি করে। তাহলে আমরা যে কথাটি বললাম যে এই যে বহু নির্বাচনী প্রশ্ন 3টি অংশ আছে। 1, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। 2, বহুপদী সমাপ্তিসূচক। 3 হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 ও প্রশ্ন আলোচনা। দেখো ঢাকা বোর্ড 2020 ও প্রশ্ন আলোচনা, এটা আলোচনা করতে যে আমি এখানে একটা বক্স তৈরি করেছি। দেখো কিছুটা আর কি, এই বক্সের মধ্যে এখানে দেখো ঢাকা বোর্ড 2020, ঢাকা বোর্ড 2019, অল বোর্ড 2018। আমি 3টা বোর্ডকে একটু অ্যানালাইজ করতে চাই। তারপরে সবার শেষে বলে দেবো যে এই অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় থেকে প্রায় বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে, সেটা তোমরা এখানে দেখলেই এটা বুঝতে পারবা। সেটা যে প্রথমে দেখো আমরা একটু ভাগ করেছি, ক খ বলিনি, শুধু সৃজনশীল প্রশ্ন কোন অধ্যায় থেকে কয়টি এসেছে অর্থাৎ 7 মার্কস। তোমরা জানো সৃজনশীল প্রশ্ন একটা জিনিস আছে। সৃজনশীল প্রশ্ন প্রথমে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন, খ নম্বর আসে অনুধাবনমূলক প্রশ্ন, গ নম্বর হচ্ছে প্রয়োগমূলক, ঘ নম্বর উচ্চ দক্ষতামূলক প্রশ্ন। তো বোর্ড পরীক্ষার নিয়মটা হচ্ছে এরকম যে ক এবং খ যে কোনো একটা, মনে করো দ্বিতীয় অধ্যায় থেকে ক খ হলো এবং তৃতীয় অধ্যায় থেকে 7 মার্কস অর্থাৎ গ এবং ঘ নিয়ে আসলো, বোর্ডের হচ্ছে এটা নিয়ম। আবার কখনো কখনো এক অধ্যায় থেকে 10 মার্কস করতে পারে প্রশ্ন, তাদের ইচ্ছা। এই অপশনাল ভিত্তিক তারা প্রশ্ন করে। তাহলে ঢাকা বোর্ড 2020, ঢাকা বোর্ড 2019, অল বোর্ড 2018। এখানে
আমি ঢাকা বোর্ডটা কেন বিশ্লেষণ করছি? এই জন্য করছি, আমি ঢাকা শহরের ঢাকা মধ্যে গাজীপুর জেলার স্বনামধন্য একটি প্রতিষ্ঠান ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের লেকচারার। যেহেতু এটা ঢাকা বোর্ডের আন্ডারে, সেহেতু আমি ঢাকা বোর্ডটাই নিয়ে মূলত আলোচনা করছি। ঠিক অন্যান্য বোর্ড তোমরা দেখলে দেখবা যে এরকমই প্যাটার্ন তোমরা নিজেরাই বের করে নিতে পারবা। তাহলে দেখো, ঢাকা বোর্ড 2020, ঢাকা বোর্ড 2019, অল বোর্ড 18। প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন কোনো সময় আসে নাই। তাহলে প্রথম অধ্যায় থেকে আসলে আমরা কি পড়বো? প্রথম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা 2 থেকে 3টে এমসিকিউ আসে এবং জ্ঞান এবং অনুধাবন প্রশ্ন আসে। এটা ফেলা দেওয়ার অধ্যায় না, অবশ্যই পড়তে হবে। 2 অধ্যায় থেকে ঢাকা বোর্ড দেখো 20-এ 1টি এসেছে, 19-এ 1টি আসেনি। অল বোর্ডে অর্থাৎ 18 সালে সমস্ত বোর্ড একটা প্রশ্ন পরীক্ষা হয়েছিল, সেখানে 1টি এসেছে। 3 অর্থাৎ গতি অধ্যায়ে 20-এ এসেছে, 19-এ এসেছে, 18-তে আসে নাই। 4 অধ্যায় অর্থাৎ হচ্ছে আমাদের 3 অধ্যায় হচ্ছে আমাদের ছিল বল, 4 অধ্যায় হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। 4 অধ্যায় থেকে আমাদের প্রতি বছর এসেছে দেখো 18, 19, 20 এবং 5 অধ্যায় থেকে পরপর 3 বছর এসেছে। 6 অধ্যায় থেকে দেখো একটা, মাঝে 19 আসে নাই, 20 এসেছে এবং 7 অধ্যায়ে 20-এ আসে নাই, 19 এবং 18তে এসেছে। তবে 7 অধ্যায়টা এই 20 সালের এই সপ্তম অধ্যায়টা একটু ব্যতিক্রম হয়েছে, কারণ তরঙ্গ শব্দ পদার্থবিজ্ঞানের একটা ইউনিক চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছর অ্যাকসেপ্ট করে হওয়ার কথা প্রশ্ন, সেহেতু ঢাকা বোর্ডে দেখা যাচ্ছে এখান থেকে প্রশ্নটা আসেনি। অষ্টম দেখো অধ্যায়, এখানে আসে নাই প্রশ্ন 20 সালে, 19 সালে আসে নাই, 18 সালে একটি এসেছে। 9 অধ্যায় থেকে আমাদের পরপর 19, 20 দুটো এসেছে, 18 সালে আসে নাই। দশম অধ্যায় থেকে কোনোটাই আসে নাই। একাদশ অধ্যায় থেকে 3টা আসছে, দ্বাদশ অধ্যায় থেকে প্রথম 20 সালে আসে নাই। 7 মার্চ, আমি যেটা বলছি কিন্তু 7 মার্চ, এবং ঢাকা বোর্ড 19-এ 1টি এবং 18 সালে একটি সৃজনশীল হয়েছে। 13তম অধ্যায়ে 20 সালে একটি, 19 সালে কোনো প্রশ্ন হয়নি, 18তে হয়নি। আর 14 অধ্যায়ে কোনো প্রশ্ন হয়নি, 20 সালে, 19 সালে একটি এসেছে এবং অল বোর্ডে কোনোটি আসেনি। অর্থাৎ দেখো 8টি সবটা মিল আছে। এ হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ। এটা হচ্ছে বললাম। তো এখন তোমরা আসলে কোন অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা? সবগুলো অধ্যায় বড় ভালো রেজাল্ট করার জন্য কোনগুলো গুরুত্ব দিয়ে পড়বা? সেটা হচ্ছে তোমরা এই যে 2য় অধ্যায় গতি, 3য় অধ্যায় বল, 4র্থ অধ্যায় এবং 5ম, এখান থেকে দেখা যায় তোমরা 3 সেট প্রশ্ন, 3 সেট না 3টি সৃজনশীল প্রশ্ন পরিপূর্ণ উত্তর করতে পারবা। পাশাপাশি এই যে 6ষ্ঠ অধ্যায় একটা ইউনিক চ্যাপ্টার, এখান থেকে একটি সৃজনশীল আসতে পারে। 7ম অধ্যায় থেকে সম্ভাবনা আছে, যেমন আলোর প্রতিফলন প্রতিসরণ, এই দুটো মিলিয়ে একটি হতে পারে, আর যে কোনো একটা অধ্যায় থেকে একটি প্রশ্ন আসতে পারে। আবার স্থির এবং চলতরিৎ একই বিষয়, ঠিক পরবর্তী এই যে 3টা অধ্যায় মিলে 1 বা 2টি আসতে পারে। তোমরা একটু বুদ্ধি করে কৌশল করে যদি পড়ো, তাহলে আমি বিশ্বাস করি তোমাদের এটা সম্ভব, A+ পাবো, কাঙ্ক্ষিত রেজাল্ট করা। আর একটা জিনিস মনে রাখবো, 9ম শ্রেণীতে বোর্ডের নির্দেশনা হচ্ছে 8ম অধ্যায় পর্যন্ত পড়া। 8ম অর্থাৎ 1 থেকে 8টা অধ্যায় 9ম শ্রেণীতে শেষ করতে হবে এবং পরবর্তীতে বাকি অধ্যায়গুলো শেষ করতে হবে। এটা হচ্ছে বোর্ডের নির্দেশনা, মানে বোর্ড যেভাবে এনসিটিভি সেট করেছে। এই ছিল পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের সাথে আমার আলোচনা, প্রথম ওরিয়েন্টেশন ক্লাস, যেটা তোমরা শিখতে পারবে, জানতে পারবে ইনশাআল্লাহ। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা কিছুটা উপকৃত হবা। ভালো রেজাল্ট করতে হলে নিয়ম অনুবর্তিতার কোনো বিকল্প নেই। নিজেকে যদি সুন্দর ভালো ছাত্র হিসেবে অবস্থান করতে চাও, ভালো জানতে চাও, তাহলে অবশ্যই পুনঃ পদার্থবিজ্ঞান পড়তে হবে। পদার্থবিজ্ঞান পড়ার মূল মন্ত্র হচ্ছে, যখনই পড়বা তখন সূত্রগুলো লিখে রাখতে হবে, মুখস্থ করতে হবে। প্রতিটা সূত্রের কি প্রতীক এবং সিম্বলের ব্যাপারগুলো মনে রাখতে পারলে তোমরা ম্যাথমেটিক্যাল টার্মটা সহজ হয়ে যাবে। পদার্থবিজ্ঞান মোটেও কঠিন বিষয় না, যদি নিয়ম অনুবর্তিতা মেনে চলো, রেগুলার পড়াশোনা করো, লিখো, তাহলে অবশ্যই এটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।